তাকে পরিচালক হিসেবে ইতিপূর্বে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করা এবং 30শে মে 2025 তারিখে যেদিন শুক্রবার ছিল, বন্ধের দিন ছিল, সেদিনের একটি অফিস আদেশ দ্বারা জনাব আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান, এই দুটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। একটি হাইকোর্টের একটি বেঞ্চে আজকে আপনারা জানেন যে দীর্ঘ সময় শুনানি হয়েছে। আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, আমি সিনিয়র অ্যাডভোকেট, এই মামলায় আমি শুনানি করেছি। আমার সঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন। অপরদিকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য আইনজীবীরা তো উপস্থিত ছিলেন। আমরা আদালতকে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র তার সংবিধি দ্বারাই পরিচালিত হয় না, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তও একইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কার্যকর। আদালতকে মূলত যেটা আমরা বলেছি যে আইসিসির বিধান অনুযায়ী কোনো সরকারি কোনো হস্তক্ষেপ এই বোর্ডের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে করতে পারবে না। যদি করে থাকে তাহলে এটা আইসিসির অধীনে এটাকে তারা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না, এটা মূলত। দ্বিতীয়ত আমরা বলেছি যে জনাব ফারুক আহমেদকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের অনুযায়ী একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ দুইজনকে পরিচালক মনোনয়ন দিতে পারেন, কিন্তু আইনে এমন একজন ব্যক্তিকে তাকে শোকজ না করে তাকে বাদ দেওয়াটা এটা অবৈধ বলে আমরা আদালতের সামনে আমাদের বক্তব্য পেশ করেছি। এখানে উল্লেখযোগ্য হচ্ছে জনাব ফারুক আহমেদকে তার মনোনয়নপত্র যখন বাতিল করেছে, ওই বাতিল আদেশে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির 8 জন সদস্য, তাদের ভাষার সংখ্যাগরিষ্ঠরা, তারা জনাব ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য, তারা একটা অনুসন্ধান করেছেন, একটা সত্যানুসন্ধান কমিটি, সেই কমিটি রিপোর্টের ভিত্তিতে তার মনোনয়নটা প্রত্যাহার করা হয়েছে। আমরা আদালতকে বলেছি যখন এমন কোনো অভিযোগে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়, তাহলে আইনের শাশ্বত বাণী হচ্ছে তাকে শোকজ করতে হবে, তাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার কি বক্তব্য আছে। তাকে বক্তব্য, তার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডানোর কোনো সুযোগ জনাব ফারুক আহমেদকে দেওয়া হয়নি। আরেকটি যেটাই বলেছে সেটি হচ্ছে যে দেখেন, এই পরিচালকরা নিয়োজিত হন বোর্ডের এক্সিস্টিং কাউন্সিলরের মধ্যে থেকে। জনাব ফারুক আহমেদকে যখন অগাস্ট 2024 তারিখে মনোনয়ন দেওয়া হয়, তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে জনাব আমিনুল ইসলামকে যখন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে তখন তিনি কাউন্সিলর ছিলেন না। আমাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব একটা কাগজ উল্লেখ করলেন যে সেটা হচ্ছে 29শে মে 2025 তারিখে জনাব আমিনুল ইসলামকেও কাউন্সিলর হিসেবে আরেকজনের পরিবর্তে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এটা সম্ভব না, কারণ কোনো একজন ব্যক্তির পরিবর্তে কাউকে নতুন করে কাউন্সিলর নিয়োগ করতে গেলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী সেই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি। আরেকটি বিষয় খেয়াল করে দেখেন, 29শে মে জনাব ফারুক আহমেদকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করছেন, আবার 30 তারিখ শুক্রবারের দিন জনাব আমিনুল ইসলামকে তাকে মনোনয়ন দিচ্ছেন, এবং 29 তারিখে যখন আমার এটা প্রত্যাহার করে নিচ্ছেন ওই দিনে জনাব আমিনুল ইসলামকে কাউন্সিল করানো হচ্ছে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এই সমস্ত বিষয়গুলো আমরা বলেছি। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আরেকটি কথা বলেছিলেন যে আমাদের এই রিট পিটিশনটি চলতে পারে না। আমরা আদালতকে, উনি বলেছিলেন এটা সালিসি বোর্ডের ব্যাপার। আমরা সেটা আদালতকে বলেছি যে সালিসি বোর্ডের এটা বিষয় নয়, যেহেতু আমরা জাতীয় ক্রীড়া পরিষদের এই যে আদেশ দ্বারা আমার ক্লায়েন্ট সংক্ষুব্ধ সেটি ফাইল করেছেন, সুতরাং রিট পিটিশনটা মেনটেনেবল। আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের দুই পক্ষের শুনানি হয়েছে। অ্যাট ওয়ান স্টেজ আদালত আসলে কোনো আদেশ পাস করেননি, না দিয়ে আমাদেরকে বলেছেন যে আপনারা প্রয়োজন মনে করলে এই মামলাটি অন্য কোনো কোর্টে শুনানি করতে পারেন। তো আমাদের দীর্ঘ শুনানির পরেও আমি আদালতের কাছে প্রার্থনা করেছিলাম যে আপনি একটি আদেশ দেন, কিন্তু তিনি বলেছেন যে না, আপনারা অন্য কোর্টে শুনানির জন্য ব্যবস্থা করুন, আপনাদেরকে সেই সুযোগটি করে দিলাম। এই পর্যায়ে এই মামলাটি এখন আছে।